জাতীয় নির্বাচনে ইসি থেকে রিটার্নিং কর্মকর্তা চায় বিএনপি। মাঠ প্রশাসনে লটারিতে বদলি দাবি জামায়াতের। আচরণবিধি মানাতে ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন এনসিপির। রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড। একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। লটারির মাধ্যমে ট্রান্সফার করে দেওয়া, যার যেখানে তকদিরে আছে সে চলে যাবে, এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে না। গণভোট কি প্রক্রিয়া হবে, কিভাবে আপনারা এটা বাস্তবায়ন করবেন, এই সুনির্দিষ্ট নীতিমালা আমরা কবে পাবো? মসৃণ নয় রাজনৈতিক বাস্তবতা, সক্ষমতা অনুযায়ী ভোটের প্রস্তুতি নিচ্ছে কমিশন। রাজনৈতিক বাস্তবতার হিটওয়েভটা আমাকে ফিল করতে হয়, এটা খুব মসৃণ বাস্তবতা না। সবকিছু বিবেচনায় নিয়ে আমরা আমাদের সেই স্লো অ্যান্ড স্টেডি ওয়েতে এগিয়ে যাচ্ছি। ফেব্রুয়ারির নির্বাচন উৎসব মুখর করতে সেনাবাহিনীর সহযোগিতা চান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। জুলাই অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা। 5 আগস্টের পর প্রথমবার বাংলাদেশ ভারত নিরাপত্তা উপদেষ্টার বৈঠক। দিল্লিতে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা। অজিত দোভালকে ঢাকা সফরের আমন্ত্রণ খলিলুর রহমানের। ওসি সায়েবের নির্দেশে আশুলিয়ায় 6 জনকে গুলি করেন বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ। হত্যার পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয় লাশ। ট্রাইব্যুনালে রাজসাক্ষী আফজালুলের জবানবন্দি। লোক ভাড়া করে অস্ত্র সরবরাহ। যুবদল নেতা কিবরিয়া হত্যায় 4 স্টার গ্রুপ। নেপথ্যে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও রাজনৈতিক কোন্দল, দাবি র্যাবের। গ্রেফতার আরও 2। এবং রমজানের আগেই বাড়ছে ছোলা, খেজুর সহ 6টি ভোগ্যপণ্যের আমদানি। 2 মাসের ঋণপত্র খোলা বেড়েছে প্রায় 300%। এলসির মার্জিন নির্ধারণে হস্তক্ষেপ করছে না কেন্দ্রীয় ব্যাংক। আগামী নির্বাচনে ইসি কর্মকর্তাদেরই রিটার্নিং অফিসার করার দাবি জানিয়েছে বিএনপি। আর দল নিরপেক্ষ প্রশাসনের জন্য লটারির মাধ্যমে ডিসি, এসপি বদলি চায় জামায়াত। আচরণবিধি মানাতে বাধ্য করার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে এনসিপি। 13টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির বৈঠকে এসব কথা বলেন দলগুলোর নেতারা। সিইসি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতা মসৃণ নয়, এটা মেনে নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন। বুধবার প্রথম পর্বে অংশ নেন জামায়াত, এনসিপি সহ 6টি দলের নেতারা। সংলাপের শুরুতেই বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার কেন্দ্রীয় ভোটার আনতে দলগুলোর কাছে সহযোগিতা চান। বলেন, রাজনৈতিক বাস্তবতা মসৃণ নয়, এই বাস্তবতা মেনে নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। পলিটিক্যাল লিডাররা যারা সরাসরি তৃণমূলের সাথে যাদের সম্পর্ক, তা আপনারা জনগণকে একটু উদ্বুদ্ধ করে একটু ভূমিকা রাখবেন। আশা করি যাতে মানুষ ভোট কেন্দ্রে আসে। সবকিছু বিবেচনায় নিয়ে আমরা আমাদের সেই স্লো অ্যান্ড স্টেডি ওয়েতে এগিয়ে যাচ্ছি। পরে রাজনৈতিক দলের প্রতিনিধিরা একে একে নিজেদের দাবি তুলে ধরেন। এ সময় নির্বাচন সামনে রেখে প্রশাসনকে দল নিরপেক্ষ করতে লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি জানান নেতারা। এছাড়া গণভোট নিয়ে ইসির প্রস্তুতি ও বাস্তবায়ন প্রক্রিয়াও জানতে চায় দলগুলো। আপনার এই বিধান পড়ে মনে হয় না যে আপনি যে শাস্তিটা আরোপ করতে চাচ্ছেন, কে এই শাস্তি আরোপ করবে এই মর্মে আচরণ বিধিতে থাকা উচিত ছিল। এই আচরণ বিধি খুঁজে তো পাওয়া যায় না। হু উইল ইম্পোজ দ্য পানিশমেন্ট? লটারির মাধ্যমে ট্রান্সফার করে দেওয়া, যার যেখানে তকদিরে আছে সে চলে যাবে, এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে না। সব ডিসি, এসপি, পুলিশ সুপারদেরকে রদবদলের ঘটনা ঘটেছে, যাতে কিন্তু আস্থা রেখেছে, কমপ্লেন ছিল না। এই ইলেকশনে বড় একটি বিষয় রয়েছে হলো গণভোট। গণভোট কি প্রক্রিয়া হবে, কিভাবে আপনারা এটা বাস্তবায়ন করবেন, এই সুনির্দিষ্ট নীতিমালা আমরা কবে পাবো, কবে আমরা প্রচারণা করতে পারবো। বিকেলে বিএনপি, গণ অধিকার পরিষদ সহ আরও 6টি দলের সঙ্গে সংলাপে বসে নির্বাচন কমিশন। এ সময় নিয়মকানুন মেনে নির্বাচন করার প্রতিশ্রুতি সহ নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা করার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোকেরা হবে। একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। দেশের বিদ্যমান পরিস্থিতিতে জাতীয় পার্টি সহ 14 দলীয় জোটকে সংলাপে আমন্ত্রণ জানানো নিয়ে সংশয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।
এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আদনান তুর্য, যাচ্ছি তার কাছে। আদনান তুর্য, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যেটা দেখছি যে জাতীয় নির্বাচন সামনে রেখে আসলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইলেকশন কমিশনের সংলাপ চলছে। এই রাজনৈতিক দলগুলো এই সংলাপের ভিত্তিতে তাদের আসলে অবস্থান কি দেখছেন? জি মাকসুদ, আপনি জানেন কয়েকদিন ধরেই, বিগত অনেক দিন ধরেই যখন ঐকমত্য কমিশনে বিভিন্ন রাজনৈতিক দল কথা বলছিল, তাদের মধ্যে কিন্তু একটা আস্থার সংকট দেখতে পেয়েছি। তেমন আজকে যেই ইসির সাথে রাজনৈতিক দলগুলো যেই কথাগুলো বলেছে, তাদের যে অবস্থানগুলো তুলে ধরেছে, তার মধ্যে থেকে কিন্তু আমরা দাবির বৈচিত্র্য দেখতে পাচ্ছি। আমরা যদি একটু দেখতে চাই যে আজকে ইসিতে রাজনৈতিক দলগুলোর অবস্থানগুলো আসলে কী ছিল। প্রথমেই যখন বিএনপি দাবি করে যে তাদের আসলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ইসি থেকে দিতে হবে, তা আসলে প্রমাণ করে যে বর্তমান যে ইসি রয়েছে তাদের কিন্তু প্রাতিষ্ঠানিক যেই দুর্বলতা বা বিভিন্ন তদবির কিন্তু আসছে। এটা নিয়ে কিন্তু জামাতও একই অবস্থানে আসলে আছেন। তারা বলছেন লটারির মাধ্যমে কিন্তু ডিসিএসপি বদলি চায়। এর কারণও কিন্তু এটি যে তারা আসলে একটি রাজনৈতিকভাবে একটি সংকট বোধ করছেন বা এক ধরনের সন্দেহ করছেন যে এই দিকে রাজনৈতিক দলগুলোর যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা এক ধরনের নির্বাচন বানচাল করতে বা নির্বাচনকে নিরপেক্ষতা নষ্ট করতে এক ধরনের কাজ করতে পারেন। অপরদিকে জাতীয় নাগরিক পার্টি কিন্তু বরাবরই তাদের যে জুলাই ঐক্য, জুলাই সনদ এবং গণভোট নিয়ে তাদের যে অবস্থান, সে অবস্থান নিয়ে কিন্তু ইসির কাছে বারবার তাদের সে অবস্থানটা জানতে চেয়েছে। জি, এই যে রাজনৈতিক যে দলগুলো যে কথাগুলি বলছে তার মধ্যে একটা বিষয় উঠে আসছে, যেমন যে ডিসি এসপি যারা রয়েছেন তাদের বিষয়ে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্ন মানে সংলাপে তাদের বিভিন্ন দাবি দাওয়াগুলো করছেন। এই বাস্তবতাটা আসলে এখন কতটুকু রয়েছে নির্বাচন সামনে? জি, এই বাস্তবতার কথা যদি বলতে চাই, আপনি যদি আজকে আমাদের ইসির যিনি সিএসি রয়েছেন তার বক্তব্য যদি একটু শুনতে চান, তার বক্তব্যে যে উনি যে কথাগুলো বলেছেন, আসলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উনি কিন্তু আশাবাদী, কিন্তু তারপরও রাজনৈতিক দলের যে অনাস্থা রয়েছে সেগুলো কিন্তু আসলে আমাদের যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু এক ধরনের বাস্তবতা ভিন্ন রূপ আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে ইসি কিন্তু সংলাপ করতে চাচ্ছে এবং ভোট কেন্দ্রে আসলে ভোটার আনার জন্য কিন্তু তারা রাজনৈতিক দলকে আহ্বান জানাচ্ছেন। মাকসুম, আপনি জানেন বিগত কয়েক বছরে যে রাজনৈতিক পরিস্থিতি ছিল, বর্তমানে ভোটাররা যে ভোট দিতে আসবেন কিনা তা নিয়ে কিন্তু সকল রাজনৈতিক দল এবং নাগরিকদের মধ্যে একটি সন্দেহ আছে। সেখান থেকে কিন্তু আজকে সিএসইও রাজনৈতিক দলের কাছ থেকে এক ধরনের আহ্বান জানাচ্ছেন যে তারা যেন নির্বাচন কমিশনকে সাহায্য করে ভোট কেন্দ্রে ভোট আনার জন্য। এই রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিন্তু আসলে বিএনপিও বিভিন্ন কথা বলছে। এই বিষয়ে কিন্তু আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর গুলশানে একটি হোটেলে বিএনপির মোড়ক উন্মোচন নিয়ে একটি অনুষ্ঠানে কিন্তু তিনি বিএনপির অবস্থানটা প্রকাশ করেছেন, পরিষ্কার করেছেন। এই বিষয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, চলুন দেখে নিই সেই প্রতিবেদনটি। শ্রদ্ধাভাজন সভাপতি, জুলাই গণ অভ্যুত্থানে রাজনৈতিক দল হিসেবে অন্যতম অংশীদার বিএনপি ৩৬ দিনের আন্দোলনের মুহূর্তগুলোকে দলিল আকারে সংরক্ষণের পদক্ষেপ নিয়েছে দলটি। ২৪-এর গণ অভ্যুত্থানে বিএনপি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয় গুলশানের একটি হোটেলে। যোগ দেন দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যসহ যুগপৎ আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলের নেতারা। এ সময় অন্তর্বর্তী সরকারকে সোজা পথে হেঁটে বিচার ও সংস্কারের সঙ্গে সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। আপনারা সিরাতুল মুস্তাকিমে হাঁটেন। আগামী নির্বাচন অনুষ্ঠান ছাড়া বাংলাদেশকে কোনোভাবেই রক্ষা করা যাবে না। আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা বলেন, আধিপত্যবাদ মেনে না নেওয়া বাংলাদেশ ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের চ্যালেঞ্জও উতরে যাবে। আবু সাইদ যে গুলির মুখে বুক পেতে সাহসিকতার সঙ্গে বলেছিল, তুমি গুলি করো আমার বুকে, কিন্তু আমি আধিপত্য মেনে নেব না। আমরা কিন্তু এখনো কঠিন সময় দাঁড়িয়ে আছি, যে দাঁড়ানোটা হলো আমাদের মানুষের সত্যিকারের একটা দেশের সুশাসন প্রতিষ্ঠা করা। বিএনপি মহাসচিব বলেন, মানবতা বিরোধী অপরাধের রায়ের গুরুত্ব কমিয়ে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে একটি মহল। সংস্কার নিয়ে বিএনপিকে ভিন্ন চিত্রায়নের চেষ্টা মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। একদিকে ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে, অন্যদিকে দেখি মব ভায়োলেন্স চলছে। আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্যে একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে বন্ধুগণ। সংস্কারের জন্য আমরা কমিটেড। সুতরাং এইখানে আমাদেরকে ভিন্নভাবে যদি কেউ চিত্রিত করতে চায়, আমরা কিছুতেই সেটাকে মেনে নেব না। আগামী দিনে গণতন্ত্রকে শক্ত ভিত্তি দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে পারি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।
জি মাকসুম, আমরা যেটা দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন বিএনপিকে কেউ ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। মানে এইটা আসলে তিনি কোন প্রেক্ষিতে কিসের ভিত্তিতে এই মুহূর্তে আসলে বলেছেন? জি মাকসুম, আমরা বেশ কয়েকদিন ধরেই কিন্তু বিএনপির যে শীর্ষ পর্যায়ের নেতারা রয়েছেন তাদের বক্তব্য যদি একটু লক্ষ্য করি, এরা কিন্তু বেশ আগে থেকেই কিন্তু যারা জুলাই অভ্যুত্থান হয়েছে তাদের প্রতি এক ধরনের সংবেদনশীল অবস্থানে ছিলেন, কিন্তু নিয়মিতই তাদের বিপক্ষে যে বক্তব্যগুলো বিভিন্ন টকশো বা রাজনৈতিক মঞ্চে আসছেন, বিএনপি কিন্তু তাদের অবস্থান একটু পরিবর্তন করছেন এবং বিএনপি কিন্তু এই সংস্কার প্রস্তাবে একটু কঠোর অবস্থানে যাচ্ছে। আজকে যদি মির্জা ফখরুলের বক্তব্যটি আমরা লক্ষ্য করি, উনি কিন্তু বলেছিলেন সংস্কারের একক দাবি সংকীর্ণ এক ধরনের মানসিকতা, তা দিয়েই কিন্তু প্রমাণ করে নিয়মিত যে সংস্কারের কথাগুলো হচ্ছে এবং সংস্কারের দাবি যে শুধুমাত্র এনসিপি বা জামাতের না, এতে যে পুরো বাংলাদেশের সকল মানুষ এবং বিএনপিরও যে একটি স্টেক হোল্ডার রয়েছে তা কিন্তু বিএনপি বারবার বলতে চাচ্ছেন এবং বিএনপিকে কেউ ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করলে মেনে নেওয়া হবে না, তা দিয়েও কিন্তু উনি যে বিএনপি এখন একটি কঠোর অবস্থানে যাচ্ছে এবং রাজনীতির নির্বাচনের আগে রাজনীতির মাঠ নিয়ে যে বিএনপি এখন বেশ শক্ত অবস্থানে আছে সেই বার্তাটাই কিন্তু মির্জা ফখরুল বারবার দিতে চাচ্ছিলেন। এছাড়াও কিন্তু আজকে একটি বিশেষ কথা হয়ে উঠেছে যে শেখ হাসিনার ফাঁসির রায়কে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চলছে। বিএনপি কিন্তু এই এক ধরনের নীতিতে তারা সবসময় ছিল যে বর্তমানে বাংলাদেশে যেই ধরনের সহিংসতা হচ্ছে বা যেই ধরনের সমস্যাগুলো তৈরি হয়েছে তার দায়ভার কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। তেমন আমরা জানি যে কয়েকদিন আগে যেমন শেখ হাসিনার রায়টা নিয়ে যে সহিংসতার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল, বেশ পেট্রোল বোমা ককটেল বিস্ফোরণের মতো কিছু ব্যাপার কিন্তু আমাদের দেশে হওয়ার একটা সম্ভাবনা ছিল, তার দায়ভার যে বর্তমান অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে এবং এই যে বর্তমানে সহিংসতা হচ্ছে তা দূর করতেও যে বর্তমান নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে হবে, সেই বার্তাটাই কিন্তু মির্জা ফখরুল বারবার দিতে চাচ্ছিলেন। 2024-এর আগস্ট পরবর্তী সময়ে যে ঘটনা প্রবাহের মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়েছে, তারপরে আমরা কিন্তু একটা বিষয় দেখেছি যে ঐকমত্যে পৌঁছানো কিন্তু এক বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু যদি ঐকমত্য কমিশনের কথা বলেন, তারাও বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেছে, সেইখানে কিন্তু ওই ঐক্যের জায়গাটা আমরা সেভাবে যেইটা আসলে এক্সপেক্টেড ছিল সেই জায়গাটায় পৌঁছাতে পারিনি। এই যে ইলেকশন কমিশনও এখন সংলাপে বসছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই ঐকমত্যটা আপনার কি মনে হয় বা আপনি মানে সরেজমিনে দেখে কি মনে হচ্ছে যে আসলে কতটুকু সম্ভব? জি ম্যাক্সিমাম সংলাপ তো সবসময় চলছিল, আসলে রাজনৈতিক দলের সাথে সংলাপ এর আগেও তারা করেছিল, কিন্তু বর্তমানে যে সংস্কার এবং সংলাপ নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে যে কথাবার্তাগুলো বলছিল নির্বাচন কমিশন, তার মধ্যে থেকে আমরা বর্তমান নির্বাচন কমিশনের নীতিমালায় যে কিছু সংস্কার প্রয়োজন তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রাজনৈতিক দলগুলো যে দাবিগুলো তারা তুলছিলেন তার মধ্যে থেকে কিন্তু প্রমাণ পাচ্ছে যে বর্তমান নির্বাচন নীতি রয়েছে নির্বাচন কমিশনে, সেই নীতিমালায় কিছু সমস্যা রয়েছে, যেই নির্বাচন আচরণবিধি ভঙ্গ করলে আসলে তার পরিপূর্ণ শাস্তি যেন দিতে পারে, তাও কিন্তু রাজনৈতিক দলের নেতারা বারবার আজকে সংলাপে তা প্রকাশ করেছেন। আপনাকে ধন্যবাদ স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আদনান তুর্য যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে। নির্বাচন সামনে রেখে ইলেকশন কমিশনের সঙ্গে যে সংলাপ চলছে রাজনৈতিক দলগুলোর, সেই বিষয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন তিনি। এদিকে নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে 30 নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত 7 বিভাগে গণসমাবেশের ঘোষণা দিয়েছে জামাত সহ 8 দল। সন্ধ্যায় পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন 8 দলের নেতারা। বলেন, গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত করতে প্রচারণা চালাবে 8 দল। 8 দলীয় এই জোটের পরিধি বৃদ্ধির আভাস দিয়ে নেতারা বলেন, আসন সমঝোতার মাধ্যমে জাতীয় নির্বাচনে অংশ নেবে দলগুলো। আমাদের 8 দলের সিদ্ধান্ত হলো যে আমরা এই গণভোটে যেন হ্যাঁ বিজয়ী হয়, এই জন্য আমরা প্রচারণা চালাবো। 30 নভেম্বর হইতে 6 ডিসেম্বর পর্যন্ত ঢাকা ব্যতীত 7 বিভাগীয় শহরে 8 দলের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হবে। 8 দলের মধ্যে একটা আলোচনা হয়েছে, আমরা সবাই মিলে আন্দোলন, আমরা সমঝোতার ভিত্তিতে ইলেকশনে যাব, এরকম একটা আমাদের আলোচনা হয়েছে। 8 দলের বাইরে আরো দল আসবে কিনা এটা আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। ফ্যাসিবাদ বিরোধী, ইসলামী, গণতান্ত্রিক, দেশপ্রেমিক যত শক্তি আছে সবাইকে নিয়ে আমরা ইলেকশনে পার্টিসিপেট করতে চাই। জাতীয় নির্বাচন উৎসব মুখর করতে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কোর্সের গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনী সঠিক সিদ্ধান্ত নিয়েছিল বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে কোর্স সম্পন্নকারীদের হাতে সনদপত্র তুলে দেন ডক্টর ইউনূস।
ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজের 2025 গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান। অংশ নেন বাংলাদেশ সহ 23টি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসার। বুধবার দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ অডিটোরিয়ামে গ্রাজুয়েশন সেরিমনিতে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। কোর্স সম্পন্ন করা অফিসারদের হাতে তুলে দেন সনদ। অফিসাররা জানান, অর্জিত জ্ঞান ব্যক্তি ও পেশাগত জীবনে কাজে লাগিয়ে দেশের যে কোনো সংকটময় মুহূর্তে ভূমিকা রাখতে সাহায্য করবে। My experience has enhanced my joint planning, multidimensional planning, and overall it has given me teamwork. 24টা কান্ট্রি প্র্যাকটিক্যালি জানি যে ওরা কি করছে, কিভাবে কাজ করছে, ওরা কিভাবে চিন্তা করছে। এটা আমাদের আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমাদের দেশকে অনেক এগিয়ে নিয়ে যাবে বলে আমি আশা করি। প্ল্যানিং এবং ডিসিশন মেকিং দুইটা জিনিসের উপর খুব ফোকাস দেওয়া হয়। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। বলেন, সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। What does an officer in army do in a situation of uprising? I'm sure you have debated about it, discussed about it, and talked to each other about it. Do they join the students? Do they join the government? They fall apart in deciding where should they stand. Bangladesh is a lucky country. All the armed forces, the entire rank and file, under the leadership of their leaders, stay committed to the people. ফেব্রুয়ারির নির্বাচনকে শান্তিপূর্ণ ও আনন্দমুখর করতে সেনাবাহিনীর সহায়তা চান ডক্টর ইউনুস। The time for election, we are looking forward to it. And we announced the date for February. Again, we need the support from our armed forces, from our police, and law enforcing agencies, all types. Because it is a big undertaking coming from an uprising, moving to an election, which is very, very peaceful, kind of celebration, mood of happiness and being together, still expressing their own desires and aspirations. এবার কোর্সে অংশ নেন বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক, পাকিস্তান সহ বিশ্বের 24টি দেশের 311 জন তরুণ সামরিক অফিসার। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। 5 আগস্টের পর প্রথমবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ ভারত নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক। নয়াদিল্লিতে ডক্টর খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন অজিত দোভাল। এ সময় তাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা। দিল্লিতে অনুষ্ঠিত 7ম কলম্বো নিরাপত্তা সম্মেলনের আগে এই সাক্ষাতে আঞ্চলিক সহযোগিতা, সিএসসির অগ্রগতি এবং দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়। দুই প্রতিবেশী দেশের চলমান সম্পর্ক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রেক্ষাপটে এই বৈঠককে গুরুত্ব দিচ্ছে দুই দেশ। মালদ্বীপ, মরিশাস ও শ্রীলঙ্কার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের অংশগ্রহণে এই বছরের 7ম কলম্বো নিরাপত্তা সম্মেলনকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। রায় কার্যকর নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন, পলাতকদের কিভাবে ভারত থেকে দেশে ফেরত আনা হবে। এক্ষেত্রে আইনি পথে হাঁটার পরিবর্তে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের পরামর্শ বিশেষজ্ঞদের। প্রয়োজনে জাতিসংঘের দ্বারস্থ হওয়ার আহ্বান তাদের। আল আমিন তুষারের রিপোর্ট। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর সবথেকে বড় প্রশ্ন এর বাস্তবায়ন। এখানেই সামনে আসে কোন প্রক্রিয়ায় ফেরানো হবে তাকে। এর মধ্যে সাজাপ্রাপ্ত ভারতে পলাতক দুই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে গ্রেফতারি ও সাজা পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানোর ব্যাপারে ভাবছে বাংলাদেশ। এর বাইরেও ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তিকেও কাজে লাগানোর চেষ্টা হবে। তবে প্রতিবেশী এই দেশটির বর্তমান অবস্থান অনুযায়ী বলাই যায় তাদের ফেরত পাঠাতে খুব একটা রাজি নয় ভারত। সেক্ষেত্রে কি করতে পারে বাংলাদেশ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর আকমল হোসেন মনে করেন, এক্ষেত্রে বাংলাদেশের উচিত জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থার দ্বারস্থ হওয়া। এই বিষয়গুলোকে আমার মনে হয় আন্তর্জাতিকভাবে তুলে ধরা, বাংলাদেশের
ভারতীয় জনগণের কাছে তুলে ধরা, কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা দরকার, সহানুভূতিশীল মত তৈরি করা উচিত। সেক্ষেত্রে ভারতকে এই বিচারের স্বচ্ছতা বোঝাতে পারাকে বাংলাদেশের মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী। ইন্ডিয়াকে এই ক্ষেত্রে বোঝাতে হবে গুড ফেইথে তাকে তার বিচার সম্পন্ন করা হয়েছে এবং তাকে যে ব্যবস্থা করা হবে গুড ফেইথে করা হয়েছে। যদিও স্বাভাবিকভাবে চুক্তি অনুযায়ী রাজনৈতিক বন্দীদের ব্যাপারে ভারতের দিকেই পাল্লা কিছুটা হেলে আছে বলে মনে হচ্ছে, তবে এই আইনজীবী মনে করছেন হত্যা এবং গুমের মতো বিষয়ে সেটাকে রাজনৈতিকভাবে সংজ্ঞায়িত করবার সুযোগ নেই। মার্ডারের মতো অফেন্স হয়ে থাকে, ম্যানস্লটিং, কিডন্যাপিং, অ্যাবডাকশন, কি ইনসাইটমেন্ট টু মার্ডার, এগুলো কিন্তু পলিটিক্যাল নেচারের মধ্যে পড়বে না, সুতরাং ইট ইজ নট পলিটিক্যাল ইন নেচার। কূটনৈতিকভাবে নিজেদের দুর্বল না ভেবে বাংলাদেশকে তার ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে বৈশ্বিকভাবে নিজেদের জায়গা করে নেওয়ার সময় চলে এসেছে বলেও মনে করছেন অনেকে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে জবানবন্দি দিলেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক এসআই আফজালুল হক। সাক্ষ্যে বলেন 5 আগস্ট বিকেল 4টায় ওসি সায়েদের নির্দেশনায় এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য এই হত্যাকাণ্ডে অংশ নেন। এরপর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয় মরদেহ। এ সময় শহীদ আক্তারের কাছে ক্ষমা চান এসআই আফজালুল হক। বুধবার এই মামলায় গ্রেফতার আসামি পুলিশের সাবেক ইন্সপেক্টর আফজালুল হক ওই দিনের ঘটনার আদ্যোপান্ত তুলে ধরে জবানবন্দি দেন ট্রাইব্যুনালে। বলেন 5 আগস্ট বিকেল 4টায় তৎকালীন ওসি সায়েদের নির্দেশনায় এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য এই হত্যাকাণ্ডে অংশ নেন। যখন শেখ হাসিনা পালিয়ে যান, এই খবরটা পাওয়ার পরে ওসি সাহেব বাইরে ডিউটিতে ছিলেন, সায়েদ বা জায়েদ ভেতরে আসেন। ভেতরে এসে উনি ওনার ফোর্স এবং অফিসার এবং বাইরে থেকে যে ফোর্স আসছে তাদেরকে নিয়ে গেটের সামনে যান এবং ওই সময় ওনার নির্দেশে বিশ্বজিৎ, এএসআই এবং অন্য কয়েকজন যারা অন্য ইউনিট থেকে আসছে তারা গুলি করেছে। আসামি থেকে রাজসাক্ষী হওয়া আফজালুল হক আরও জানান 15 আগস্ট তিনি জানতে পারেন পিকআপে তোলা মরদেহগুলো পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলা হয়। শহীদদের আত্মত্যাগ স্মরণ করে ক্ষমা চেয়ে বিবেকের তাড়নায় এই জবানবন্দি দিয়েছেন বলেও ট্রাইব্যুনালকে জানান তিনি। তাদের মধ্যে যে পরামর্শটা উনি দেখেছেন, পরামর্শ দেখে উনি মনে করেছেন যে ভিন্ন কোনো পরামর্শ হচ্ছে এবং তার উপস্থিতি দেখে তাদের আলোচনা বন্ধ হয়ে যায় এবং তিনি একটু অসুস্থ তা ফিল করেন এই মানুষ হত্যার ঘটনায়, তখন তিনি ভেতরে চলে যান। আশুলিয়ায় লাশ পোড়ানো এই মামলায় আসামি সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জন, যাদের মধ্যে গ্রেফতার আছেন 8 জন, আর এখন পর্যন্ত সাক্ষ্য দিলেন 23 জন। এই মাসেই শেষ হতে পারে এই মামলার সাক্ষ্য গ্রহণ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত ডোরিস ভ্যান বোমেল সৌজন্য সাক্ষাৎ করেছেন। সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মিস্টার কোর স্টাউটেন এবং সিনিয়র পলিটিক্যাল অ্যাডভাইজার মিস্টার লুবায়ন মাসুম উপস্থিত ছিলেন। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে গঠনমূলক আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করে। সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় লিবিয়ায় মাফিয়ার গুলিতে মারা গেল 3 বাংলাদেশি। তারা সবাই মাদারীপুরের বিভিন্ন গ্রামের বাসিন্দা। এই ঘটনায় পরিবারে চলছে মাতম। দালালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি স্বজন ও এলাকাবাসীর। আর অভিযোগ পেলে আইনগত ব্যবস্থার কথা জানিয়েছে পুলিশ। সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় মাফিয়াদের গুলিতে প্রাণ গেল 3 যুবকের। সন্তানের মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম। ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত 8 অক্টোবর বাড়ি ছাড়েন মাদারীপুরের আদিত্যপুর গ্রামের ইমরান খান। সরাসরি ইতালি পৌঁছে দেবে এমন শর্তে মানব পাচার চক্রের সদস্য শিপন খানের সঙ্গে চুক্তি হয় 22 লাখ টাকায়। সবশেষ 1 নভেম্বর ইঞ্জিন চালিত নৌকায় ইতালির উদ্দেশ্যে যাত্রা করলে ভূমধ্য সাগরে মাফিয়ার গুলিতে মারা যান ইমরান। আমার আগে বলছিল কি 17 লাখ টাকা দিবেন, পরে 5 লাখ, পরে বলছে কি 22 লাখ টাকা না দিলে আমরা গেমে দেব না। আমাদের 40 লাখ টাকা নেওয়ার পরে কেন আমার বাইরে কন্টাক্ট করে ভোটটা চালানো না?
মাফিয়াদের গুলিতে একই নৌকায় মারা যায় রাজৈর উপজেলার দুর্গাবদ্দি গ্রামের মুন্না তালুকদার ও ঘোষালকান্দি গ্রামের বাইজিদ শেখ। সুস্থ দাবি করে আর কি, যার সঠিক বিচার দেওয়া হয় আর কি। তবে এই ঘটনায় শিপন জড়িত নন এমনটাই দাবি তার স্বজনদের। আরো লোক যায় বিভিন্ন ধারণার, কিভাবে কি হয়েছে এটা তো আমরা বলতে পারিনি। এদিকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। ভুক্তভোগীর পরিবার যদি আমাদের আইনি সহায়তা চায়, মামলা করে, সেই ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নেব। গত কয়েক বছর ধরে লিবিয়ায় অবস্থান করছেন শিপন। আত্মীয় স্বজনদের মাধ্যমে এলাকার যুবকদের ইতালি নেয়ার প্রলোভন দেন তিনি। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। ব্যাডমিন্টন খেলা নিয়ে দ্বন্দ্ব। গোপালগঞ্জে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে মুকসুদপুর উপজেলার বড়ইহাটি গ্রামের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ইয়াসিন শেখ প্রতিবেশীর উঠানে ব্যাডমিন্টন খেলতে যায়। খেলার মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে দশম শ্রেণীর শিক্ষার্থী রিফাতের সঙ্গে বিবাদে জড়ায় সে। এ সময় ভেঙে যায় রিফাতের ব্যাট। এতে ক্ষিপ্ত হয়ে ভাঙা ব্যাটের ধারালো অংশ দিয়ে ইয়াসিনের গলায় কোপ দেয় রিফাত। গুরুতর অবস্থায় প্রথমে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হলে ঢাকা নেয়ার পথে মারা যায় ইয়াসিন। নিহত ইয়াসিন বড়ইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে হস্তান্তরের বৈধতা প্রশ্নে রুল শুনানি শুরু হয়েছে হাইকোর্টে। শুনানিতে আইনজীবীরা বলেন, আদালতের নির্দেশ অমান্য করে টার্মিনালটি বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার। বুধবার হাইকোর্টে রুল শুনানি করেন ব্যারিস্টার আহসানুল করিম ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেয়া দেশের নিরাপত্তা নিয়ে আরও চিন্তা বাড়াবে বলেও জানান রিটকারী আইনজীবীরা। বলেন, আগামী ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির জন্য এই কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। রমজান সামনে রেখে বাজারের বাড়তি চাহিদা মেটাতে বাড়ছে 6টি নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের আমদানি। চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে সয়াবিন তেল, চিনি, মসুর ডাল, ছোলা, মটর ডাল ও খেজুরের ঋণপত্র খোলার হার 11 থেকে 294% পর্যন্ত বেড়েছে। মার্জিন নির্ধারণে বাংলাদেশ ব্যাংক কোনো হস্তক্ষেপ করছে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। পবিত্র রমজান মাসে অতি প্রয়োজনীয় পণ্য ছোলা, খেজুর, মটর ডাল, চিনি, সয়াবিন তেল ও মসুর ডাল। ওই সময়ে বাড়তি চাহিদা মেটাতে বাড়ছে এই 6 ভোগ্যপণ্যের আমদানি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত সেপ্টেম্বর অক্টোবর মাসে আগের বছরের একই সময়ের তুলনায় সয়াবিন তেল আমদানি 36%, চিনি 11%, মসুর ডাল 87%, ছোলা 27%, মটর ডাল 294% ও খেজুরের আমদানি 231% বেড়েছে। এবার ভোগ্যপণ্য আমদানিতে প্রতিষ্ঠানগুলো 1 মাস আগেই ঋণপত্র খুলছে তাড়াহুড়ো করেই। ফলে ফেব্রুয়ারি মাসের আগেই বাজারে যোগ হবে নতুন আমদানি করা পণ্য। বাংলাদেশ ব্যাংক জানায়, আমদানির চাপ থাকলেও ডলার সংকট নেই ব্যাংকগুলোতে ডলারের ক্রাইসিস এই মুহূর্তে নেই। একই সাথে ডলারের এক্সচেঞ্জ রেটটাও কিন্তু স্টেবল অবস্থায় আছে। তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে ব্যাংক তার যারা বোনাফাইড কাস্টমার আছে তাদের সাথে মিলিত হয়েই অনেক কমপক্ষে 3 মাস আগে থেকে এই এলসি খুলছে। এদিকে বিপরীত চিত্র রয়েছে পেঁয়াজ, রসুন ও আদা আমদানিতে। আগের বছরের তুলনায় এবার পেঁয়াজের ঋণপত্র খোলার হার কমেছে প্রায় 99%, রসুনের 89% এবং আদার 22%। বাংলাদেশ ব্যাংক জানায়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে এলসি মার্জিনে কোনো হস্তক্ষেপ করবে না কেন্দ্রীয় ব্যাংক। মার্জিন 100% দিব না। একজন ওয়ার্কিং কাস্টমার যদি এলসি খুলতে চায়, তার জন্য সে তো ব্যাংকের কাছে পরীক্ষিত না। তার জন্য তো ব্যাংক হয়তো বা 100% নিচে মার্জিন এলসি খুলতে রাজি হবে না। এটা সম্পূর্ণভাবে ব্যাংকের ব্যবসায়ীরা তারাই নির্ধারণ করবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য, চলতি 2025-26 অর্থ বছরের প্রথম প্রান্তিক জুলাই সেপ্টেম্বরে ঋণপত্র খোলা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 10.82% বেড়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রে $1 কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন সৌদি যুবরাজ। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে মোহাম্মদ বিন সালমান সাফ জানান, দ্বিরাষ্ট্রের ভিত্তিতে ফিলিস্তিন সমস্যার সমাধান ছাড়া আব্রাহাম একর্ডসে যোগ দেবে না রিয়াদ। এ সময়ে সাংবাদিক খাশোগি হত্যার বিষয়ে যুবরাজ অবগত ছিলেন না বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। এ যেন এক রাজকীয় অভ্যর্থনা। F-35 ও F-15 ফাইটার জেটের প্রদর্শনীর মধ্য দিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে হোয়াইট হাউসে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওভাল অফিসে ক্রাউন প্রিন্সের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের সৌদির বিনিয়োগ $6,000 কোটি থেকে $1 লাখ কোটি বাড়ানোর অনুরোধ করেন ট্রাম্প, যা তাৎক্ষণিকভাবে মেনে নেন প্রিন্স সালমান। দুই দেশের মধ্যে নতুন কৌশলগত প্রতিরক্ষা চুক্তি সইয়ের পর রিয়াদের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। সৌদি আরবকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা করেন ট্রাম্প। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিক। এই সময় সৌদি যুবরাজের পক্ষ নিয়ে ট্রাম্প দাবি করেন প্রিন্স সালমান এই হত্যাকাণ্ড সম্পর্কে কিছুই জানতেন না। এই বিষয়ে MBS জানান, কারো জীবন বিনা কারণে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক এবং এই হত্যাকাণ্ডকে একটি বড় ভুল হিসেবেও আখ্যা দেন তিনি। ফিলিস্তিন ইস্যুতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান হলে রিয়াদ আব্রাহাম চুক্তির অংশ হবে বলেও জানান সৌদি যুবরাজ। এছাড়া গাজা পুনর্নির্মাণে সহায়তার কথাও জানান তিনি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ইসি থেকে রিটার্নিং অফিসার চায় বিএনপি, লটারিতে বদলি দাবি জামায়াতের। আচরণবিধি মানানোর সক্ষমতা নিয়ে প্রশ্ন এনসিপির, বাস্তবতা মেনে ভোটের প্রস্তুতি কমিশনের। ফেব্রুয়ারির নির্বাচন উৎসব মুখর করতে সেনাবাহিনীর সহযোগিতা চান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। জুলাই অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা। এবং 5 আগস্টের পর প্রথমবার বাংলাদেশ ভারত নিরাপত্তা উপদেষ্টার বৈঠক। দিল্লিতে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা। অজিত দোভালকে ঢাকা সফরের আমন্ত্রণ খলিলুর রহমানের। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।